আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের সঙ্গে আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাই, একটা জিনিস একটু আলোচনা করতেই চাই, সরাসরি আলোচনায় আসি। আমরা দেখছি যে এই মুহূর্তে জাতীয় সংসদে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হলো এই সংবিধান সংস্কার পরিষদ। বিএনপি বলছে যে এটা সংবিধানেই নাই, এটা আমরা কিভাবে এটা ইয়া বুঝবো। জামাত অথবা এনসিপি তারা উত্তেজিত ভঙ্গিতে তাদের মতো করে বলছে যে এটা না হলে সংবিধান কিভাবে সংস্কার করবেন, সংবিধানের মধ্যে থেকে তো সংবিধান সংস্কার করা কঠিন, কারণ সাতের খ যেটা আছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই যে বিরোধটা চলছে, এই বিরোধটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই বিরোধ তো একটা অনিবার্য বিরোধ, এই বিরোধ হবারই কথা। সুতরাং এই বিরোধ যে হচ্ছে সেটা আমি খুব স্বাভাবিকভাবে নিচ্ছি। স্বাভাবিকভাবে নিচ্ছি এই কারণে যে এটার পিছনে যদি আমরা যাই, এই যে সংবিধান সংস্কার, সংবিধান ছুঁড়ে ফেলা, ৭১ মুছে ফেলা, মুক্তিযুদ্ধকে ২৪-এর অভ্যুত্থানের সাথে গুলিয়ে ফেলা, এইসব তো আমরা দেখেছি। এবং একসময় বিপ্লবী সরকার করা হবে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আপনার শহীদ মিনারে শপথ নেবে উপদেষ্টারা, নতুন করে শপথ নেবে। এসব তো আমরা শুনেছি, দেখেছি, এবং এর জন্য কিছু মানুষকে আমরা রাজপথে নামতেও দেখেছি। বাট সেগুলো তো হয়নি। না হওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো যে একটা সংস্কার পরিষদ করা হয়েছিল, বিভিন্ন সংস্কার বডি গঠন করা হয়েছিল। তার মধ্যে সংবিধান নিয়ে যে সংস্কার বডিটা গঠন করা হয়েছিল তারা অনেক আলাপ আলোচনা করেছেন এবং অনেক আমাদের চা, কেক, বিস্কিট এবং টাকা পয়সা, এয়ার কন্ডিশনের খরচ, বিদ্যুৎ খরচ, তাদের সম্মানী অনেক টাকা খরচ করে তারা একটা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করলেন, দীর্ঘদিন আলোচনা করেছেন। আলোচনার পরে সেই সংস্কারের কিছু কিছু অংশ নিয়ে দ্বিমত রয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছিল এখন যারা সরকারে আছেন, সবচেয়ে বড় দল যারা এখন সরকার গঠন করেছেন, তাদের নোট অফ ডিসেন্ট ছিল এবং বলা হয়েছিল যে যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে না, এটা অন্য কেউ বলেন না, এটা প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, যেসব বিষয়ে আমরা একমত হবো সেই সব বিষয়ে আমরা সংস্কারে এগিয়ে যাব। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ষড়যন্ত্রমূলক ভাবে, যদি এই শব্দটা ব্যবহার করি নিশ্চয়ই কেউ আমাকে গালাগালি করবেন না, কারণ এটা একটা ষড়যন্ত্র ছিল যে এক কথা আপনি বলবেন আর তারপরে যখন এইসবের ব্যাপারে কাজ করবেন তখন কাজ করবেন উল্টোটা। সেটা অনেকবার হয়েছে এবং বিএনপি অনেকবার এটার প্রতিবাদ করেছে। বাট বিএনপি শেষ পর্যন্ত প্রতিবাদটা একটু নমনীয় রেখেছিল। নমনীয় রাখার একমাত্র কারণ যেটা আমি দেখি সেটা হচ্ছে যে তারা চেয়েছিল যাতে একটা নির্বাচন হয়, এবং বিএনপি বুঝতে পেরেছিল যে নির্বাচন হলে তারা মোটামুটি ক্ষমতায় যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ বা দায়িত্ব পাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে। এরকম 2/3 মেজরিটি পাবে এটা হয়তো তারাও ভাবেনি, বাট তারা ওইটুক ভেবেছে তারা একটা সরকার গঠন করতে পারবে। সুতরাং তারা তখন চুপচাপ ছিল কিছুটা। এই যে আপনি সংবিধান পরিষদের আলোচনার আগে তো আলোচনা করতে হবে আপনার যে গণভোট হয়েছে, সেই গণভোট কি একটা আইনগত ভিত্তি কি। আপনি বলছেন যে প্রেসিডেন্ট সাহেব একটা অর্ডার করেছেন, সেই অর্ডারের ভিত্তিতে আমরা গণভোট করেছি এবং একই দিনে গণভোটটা হয়েছিল। হ্যাঁ, গণভোটে হ্যাঁ বেশি ভোট পেয়েছে না এর তুলনায়, কিন্তু ভোটের পরিসংখ্যান যদি আমরা দেখি, 12 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তার মানে তার ডাবল মানুষ ভোটে ছিল না, না ভোট দিয়েছে অথবা ভোট দেয়নি অথবা ভোট তাদের নষ্ট হয়েছে বা ভোটটা বাতিল হয়ে গিয়েছে। তো সেই তুলনায় তো অনেক লোক, মানে অধিকাংশ লোক নায়ের পক্ষে আছে। এটা যদি কেউ দাবি করেন তো এই দাবি তো আপনি ফেলে দিতে পারবেন না। তারপরে দেখা গেল যে বিএনপি ভোটে গিয়েছিল, গণভোটেও অংশগ্রহণ করেছে তারা, কিন্তু এই যে আদেশটা, এই আদেশ নিয়ে এখন একটা উচ্চ আদালতে মামলা হয়েছে। উচ্চ আদালতে মামলার কি হবে আমি জানি না, মামলা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। বাট একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে সংবিধানের বাইরে যে রাষ্ট্রপতি এই আদেশটি জারি করেছিলেন, রাষ্ট্রপতির এই আদেশ জারি করার কোনো এখতিয়ার বা অধিকার ছিল না। এটা সংবিধান বিরোধী একটা আদেশ ছিল। সুতরাং সংবিধান বিরোধী একটা আদেশের ফলে যে গণভোট হয়েছে, সেই গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে, এটা আমার কাছে মনে হয় যে এটা ঠিক হবে না, এটা বেআইনি হবে এবং এটা নিয়ে আরো আলাপ আলোচনা করতে হবে। এখন দুই ক্ষেত্রে যে আমরা এটার সমাধান করতে পারি, তার আমি আগে আমি এক লাইনে বলে নিই। একটু একটা জিনিস জানতে চাচ্ছি। এই যে আপনি বললেন যে সংবিধানের বাইরে যে রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছে, আসলে কি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করে? না, সেটাই আমি বলতে চাচ্ছিলাম, আপনি সেখানেই আমাকে প্রশ্নটা করেলেন। আমি জি। বললাম না একটা লাইন বলে নেই। সেই একটা লাইন হলো যে কালের কণ্ঠে রাষ্ট্রপতির যে ইন্টারভিউ আমি পড়েছি, এবং রাষ্ট্রপতি বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলেছেন, তিনি যে গত 18 মাস কেমন ছিলেন এটা তিনি
বলে দিয়েছেন, সত্য ভাষণ করেছেন। আমি মনে করি না উনি এখানে কোনো মিথ্যার আশ্রয় নিয়েছেন। এই অবস্থাটা আমরা জানি, আমরা সবাই জানি। সুতরাং আমরা ধরে নিতে পারি যে তিনি সত্য কথা বলেছেন, বাট সব কথা বলেননি। আরো কত কি তার উপর দিয়ে গেছে সব কথা উনি বলতে পারেননি স্বাভাবিকভাবেই। তো এই যে আদেশগুলো বা এই যে 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছে, আমার ধারণা এটা রাষ্ট্রপতির সাথে কোনো আলাপ আলোচনা না করেই তারা গায়ের জোরে জারি করেছেন, যেভাবে মবের জোরে জারি করেছেন, এরকমটাই অনেকে মনে করেন। সুতরাং ওই রাষ্ট্রপতি ওই আদেশ জারি করেছেন কিনা এটা নিয়ে রাষ্ট্রপতির সাথে আপনি আলোচনা করতে পারেন, বাট আমার মনে হয় রাষ্ট্রপতি এই আদেশ জারি করেননি, কারণ রাষ্ট্রপতি আইনটা জানেন, তিনি আইনটা নিশ্চয়ই পড়েছেন, সংবিধান সম্পর্কে তার ধারণা আছে। সুতরাং এই আদেশ উনার অনুমতি নিয়ে বা উনার অনুমোদন নিয়ে জারি করা হয়েছে, বা উনি এই আদেশটা জারি করেছেন এরকম সন্দেহ করেছেন, এই ব্যাপারে একটা সন্দেহের অবকাশ রয়ে গেছে। এখন এটা সমাধান কি? এটার সমাধান হচ্ছে, আপনি দেখবেন যে ওখানে টেকনিক্যালি আবার সংবিধান পরিষদে বলা আছে সংস্কার পরিষদ 60 জন মাত্র উপস্থিত থাকলে বসতে পারবেন। আরে ভাই, আপনি 300 পার্লামেন্ট, তারপরে আবার 50 জন নারী সদস্য হবেন, 350 পার্লামেন্ট মেম্বারের মধ্যে 60 জন বসলে এই সংবিধান সংস্কার পরিষদ বসবে? এটা কি, এটা হয় নাকি? এটা কি আপনি এটা গ্রহণযোগ্য কিনা? নো, এটা গ্রহণযোগ্য না। কেন? আপনি সংবিধান সংশোধন করার জন্য 2/3 মেজরিটি লাগে, তাহলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠকের জন্য কমপক্ষে 2/3 এর ব্যবস্থা রাখা উচিত ছিল। এই যে আপনি ফাঁকটা চিন্তা করেন কিভাবে রেখে দেওয়া হয়েছে। তারপরে এখন 60 জনের বেশি যারা আছেন তারা তো এইটার ব্যাপারে কথাবার্তা বলছেন, তারা একটা পরিষদ বসিয়ে ফেলতে পারেন মনে হয়। বসিয়ে ফেলতে তাদের কোনো টেকনিক্যালি কোনো অসুবিধা নেই, কারণ তারা একটা শপথ নিয়েছেন যেটাও সংবিধান বিরোধী। কেন? ওই ধরনের শপথের কোনো স্কোপ আমাদের সংবিধানে ছিল না। সেই কারণে বিএনপি খুবই রাইটলি এই শপথটা নেয়নি। ওই শপথটা কোত্থেকে আমদানি করা হলো সেটা নিয়ে আলোচনা হতে পারে, এবং আপনারা খুঁজে বের করতে পারেন যে আমাদের নির্বাচন কমিশন কিভাবে একটা ওই শপথ বাক্যটা তৈরি করলেন। এটা তো তারা তৈরি করতে পারেন না। নির্বাচন কমিশন এখানে সংবিধান বিরোধী একটা কাজ করেছে, সেটাও তাদেরকে জানানো দরকার যে তারা এই কাজটা ঠিক করে নেই। এখন আপনি বৈঠকটা কোথায় করবেন? যদি আপনি গায়ের জোরে করতে চান, আপনি নিশ্চয়ই পার্লামেন্টে এই বৈঠক করতে পারবেন না, সেখানে বিএনপির মেজরিটি আছে। সুতরাং তারা সেখানে এই বৈঠকটা করতে দেবে বা করতে দেওয়ার সাথে থাকবে এরকমটা আমার মনে হয় না। তো আপনি একটা হোটেল টোটেলে এইসব বৈঠক টোঠক করতে পারেন, সেটা একটা সংবাদ সম্মেলনের মতো হবে। তাহলে আসলে সংবিধান সংস্কার পরিষদের কোনো বৈঠক হবে না যতক্ষণ পর্যন্ত না বিএনপি এটাতে রাজি হয়, এবং বিএনপি এই বিষয়ে রাজি হওয়ার একেবারে ন্যূনতম কারণ নেই। সুতরাং এই সংবিধান সংস্কার পরিষদের কোনো বৈঠক হবে না। আমাদের সংবিধানে 31 দফা যে বিএনপির কর্মসূচি দিয়েছিল, সংস্কার কর্মসূচি, এবং বিএনপি যেসব বিষয়ে একমত পোষণ করেছিল সংস্কারের সাথে, সেই সব বিষয় নিশ্চয়ই সংসদে আলোচনা হতে পারে, এবং আলোচনার মধ্য দিয়ে এইসব বিষয়ে একটা সমাধান হতে পারে। আমি বিএনপি যে সমাধান করতে পারে বা করতে রাজি আছে এটার একটা প্রমাণ হোক আপনাকে জানাই। আপনি নিশ্চয়ই জানেন 1991 সালে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল এবং তাদের যে পার্টির গঠনতন্ত্র ছিল, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। কিন্তু 91 সালে 3 জোটের রূপরেখা যেহেতু একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফেরার কথা ছিল, তখন কিন্তু বিএনপি সরকার গঠন করেও সকলে মিলে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে গিয়েছিল। তারা রাষ্ট্রপতি শাসিত সরকারের বদলে তারা কিন্তু মন্ত্রী পরিষদ শাসিত, মানে আমাদের পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে তারা গিয়েছিল। এখন তখনকার কথা একটু চিন্তা করেন, এটা অনেকে হয়তো বলবেন যে আমি কেন হঠাৎ করে এই কথা বলছি। তখন কিন্তু বেগম খালেদা যদি রাষ্ট্রপতি শাসিত সরকারে থাকতেন এবং উনি যদি রিজাইন করতেন এবং উনি যদি রাষ্ট্রপতি নির্বাচন করতেন, তাহলে কিন্তু বিপুল ভোটে উনি নির্বাচিত হতে পারতেন। সেই সম্ভাবনা রেখেও কিন্তু তারা এটাতে গিয়েছিল। সুতরাং বিএনপির এটা আছে, এবং বিএনপিরও যে একটা পার্লামেন্ট, যেটাকে আমরা বলি যে ভোটারবিহীন পার্লামেন্ট 96 সালে, সেই পার্লামেন্টকে অনেকে অবৈধ পার্লামেন্ট বলেন। আমি কিন্তু অবৈধ পার্লামেন্ট বা ভোটারবিহীন পার্লামেন্ট, আচ্ছা ভোটারবিহীন পার্লামেন্ট আপনি বলতে পারেন, বাট আমি ওই পার্লামেন্টটাকে অবৈধ বলি না এই কারণে ওই পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকারের আইনটা প্রণয়ন হয়, সংবিধান সংশোধন হয়, ভোটার ভিত্তিতে 96 নির্বাচন হয়, ভোটার ভিত্তিতে 2001-এর নির্বাচন হয়েছিল। সুতরাং ওই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার না থাকলে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতো না এবং নির্বাচন হতো না। সেই কারণে আমার এখন মনে হয় যে বিএনপি নিশ্চয়ই এসব বিষয়ে আলাপ আলোচনা করে সংসদে একটা সমাধানের পথ খুঁজবে, অথবা এটা আমাদের উচ্চতর আদালতেও একটা সমাধান আমরা খুঁজে বের করতে পারি। এই দুই পথেই সমাধান হতে পারে। এখানে কোনো ভয় দেখানো, চাপ সৃষ্টি, প্ল্যাকার্ড নিয়ে সংসদে হইচই করা, চিৎকার করা, এইসবের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। এবং রাজপথে এই সমস্যার সমাধান করার যারা চেষ্টা করবেন তারা একটা ভুল রাজনীতি করবেন, এটা আমার মনে হয়। সুতরাং আমাদেরকে এটা খুব সাবধানতার সাথে, খুব সেনসিটিভ ওয়েতে ডিল করতে হবে। সকলকে, রাজনীতিবিদরা করবে এটা, আমরা তো করতে পারবো না। শুধু আমরা বলতে পারি তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারেন। জি,
আরেকটা জিনিস, এটা একটা ছোট প্রশ্ন, মানে একটু মানে আমার চোখে লাগছে বলে বলতেছি আপনাকে। এই যে কালকে সংসদে আমরা দেখলাম, সংসদে দেখলাম এই নিয়ে যত আলোচনা হলো, সেই আলোচনাগুলিতে সরকার পক্ষ থেকে আলোচনাগুলি জবাব দিচ্ছেন হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব। কিন্তু এটা তো একটা আইনগত প্রশ্ন, তাই না? এবং এই প্রশ্নগুলির জবাব তো আমরা প্রত্যাশা করি আইনমন্ত্রীর কাছ থেকে। তাহলে একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে যে তাহলে আইনমন্ত্রী কি এই প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্য সক্ষম নন, অথবা ওনার সেই সক্ষমতা নেই, নাকি সালাউদ্দিন সাহেব বেশি সক্ষম? যদি সালাউদ্দিন সাহেব বেশি সক্ষম হন, তাহলে আইন মন্ত্রণালয়ের কাজটা সালাউদ্দিন সাহেবকে দেওয়া হলো না কেন? দিতে পারতেন আসাদুজ্জামান সাহেবকে, ওনার প্রতিমন্ত্রী বানিয়ে দিতে পারতেন। এখন এই মন্ত্রী বানানো হয় কি ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে, নাকি তাদের নিজ নিজ যোগ্যতার উপর ভিত্তি করে? আপনার একেবারে লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে সকলকে তাদের যোগ্যতার ভিত্তিতেই বিচার করা উচিত। যোগ্যতা, মেধা এবং দক্ষতার ভিত্তিতেই মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, এমনকি পুলিশের সাব ইন্সপেক্টর যদি জিজ্ঞাসা করেন, বা একেবারে নিচু পর্যায়ে যদি আপনি চৌকিদার নিয়োগ করতে চান, অবশ্যই যোগ্যতা, মেধা, দক্ষতা এসব অবশ্যই বিবেচনা করবেন। এক এক পর্যায়ে এক এক ধরনের অবশ্য যোগ্যতা, মেধা, দক্ষতা থাকে। সুতরাং আসাদুজ্জামান সাহেব একজন ভালো আইনমন্ত্রী হবেন, এটা আমি প্রত্যাশা করি। কারণ অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ ছিলেন, তখনও কাজ করেছেন, উনি আইনের লোক এবং আইনবিদ হিসেবে সুপরিচিত, এবং অনেক বিপুল ভোটে উনি নির্বাচিত হয়েছেন। তো জনগণের ম্যান্ডেটও আছে তার প্রতি। আপনি টেকনিক্যালি ইউ আর ভেরি রাইট যে এই প্রশ্নগুলোর উত্তর আইনমন্ত্রীর দেওয়া দরকার। তবে আমি একটু লিভারেজ দিতে চাই এজন্য যে নতুন পার্লামেন্ট, আসাদুজ্জামান সাহেব নতুন এই সংসদে এসেছেন। তো এই নতুন পার্লামেন্ট হওয়ার কারণে নতুন মন্ত্রীরা হয়তো সেভাবে প্রশ্নের উত্তরে হয়তো একেবারে প্রিপারেশন আছে কিনা, এইরকম কারণে হয়তো সালাউদ্দিন সাহেব যেহেতু অনেকদিন ধরে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করেছেন যখন তারা বাইরে ছিলেন, সেই কারণে হয়তো সালাউদ্দিন সাহেবকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। বাট একটা পর্যায়ে এই দায়িত্বের ব্যাপারে আমাদের আসাদুজ্জামান সাহেব, যিনি আইনমন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই এইসব প্রশ্নের উত্তর দিবেন। বা এটাও হতে পারে যে তারা পাশাপাশি বসতে পারেন, সিটটা একটু রিঅ্যারেঞ্জ করা যেতে পারে যদি উনার সালাউদ্দিন সাহেবের কোনো পরামর্শ দরকার হয়। যেহেতু সালাউদ্দিন সাহেব এখন বক্তব্য রাখছেন, তার মানে উনাকে দায়িত্বটা দল থেকে দেওয়া হচ্ছে এবং দল মনে করছে যে উনি ভালো ভাবে এটা ফেস করতে পারবেন। তাহলে উনাদের সিট চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, উনার পাশের সিটে আসাদুজ্জামান সাহেবকে দিলে, আইনমন্ত্রীকে দিলে, উনারা আলাপ আলোচনা করে উনি উত্তরটা প্রিপেয়ার করে সঙ্গে সঙ্গে দিতে পারবেন। বাট উনারও একটা প্রিপারেশন রাখতে হবে, ধীরে ধীরে উনি নিশ্চয়ই প্রিপেয়ার হবেন, এবং উনি উত্তর দিলে এটা চোখে লাগবে না কারণ। আপনি ঠিকই রাইটলি পয়েন্ট আউট করছেন যে উত্তরগুলো তার কাছ থেকে আসা উচিত। জি, এখন আমরা একটু রাজনৈতিক মানে জায়গায় যেতে চাচ্ছি যে বিএনপি 1 মাসের উপরে হয়ে গেল তারা নির্বাচনে বিজয়ী হয়েছে, সরকারও গঠন করেছে, এবং তারা বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপও নিচ্ছে। এবং আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে তারেক রহমান সাহেব তার প্রথম ভাষণে বলেছিলেন যে উনি যদিও নির্বাচিত হয়েছেন, কিন্তু উনি যারা ওনাকে ভোট দিয়েছেন কেবল তাদের প্রধানমন্ত্রী নয়, এই সরকার কেবল তাদের সরকার নয়, যারা ওনাকে ভোট দেন নাই, যারা ওনাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এমনকি যারা কোনো ভোটই দেন নাই, কাউকে ভোট দেন নাই, উনি তাদেরও সরকার বলেছিলেন। আমরা দেখলাম যে বিভিন্ন স্থানীয় সরকারে উনি বেশ কিছু প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা বেসামরিক অথবা সরকারি চাকরি করেন না এমন ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন, এবং সবগুলি বিএনপির লোকজন। প্রথমত, এরকম বেসামরিক লোককে অথবা আপনার বেসরকারি লোককে প্রশাসক নিয়োগ করাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে এই মুহূর্তে? দ্বিতীয়ত, সব তার দলের লোকজনকেই নিয়োগ দেওয়াটা, সেটাও আবার কতটুকু শোভন হচ্ছে আপনি মনে করেন? এই যে এখন যে প্রশাসক নিয়োগ করা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ থেকে, অলরেডি আমরা আমাদের সিটি কর্পোরেশন গুলোতে দেখেছি, এবং গতকাল বা পরশু প্রায় 42টা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। এটা হলো, যদি বলতে পারেন যে এটা অতীতেও হয়েছে, অতীতে হয়নি এরকম সেরকম না, যে তাহলে আপনি এটা বলা যেতে পারে যে তাহলে কি আমরা অতীতের পথেই হাঁটছি কিনা, সেটা একটা জেনুইন প্রশ্ন, এই প্রশ্নটা করাই যেতে পারে। কিন্তু আমাদের যে আইন আছে, সে আইনে কিন্তু প্রশাসক নিয়োগের আছে, স্কোপ আছে। প্রশাসক নিয়োগ করা যাবে যখন পরিষদগুলো ভেঙে দেওয়া হয় বা ভেঙে যায়। যেমন প্রশাসক আপনি সিভিল সার্ভিস থেকে নিতে পারেন, অথবা আপনি বাইরে থেকে যে কোনো মানুষকেই নিতে পারেন, যে কোনো ব্যক্তিকে আপনি প্রশাসক নিয়োগ করতে পারেন। সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, এবং এই
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক নিয়োগ নিয়ে বা অন্য কোনো জায়গায় প্রশাসক নিয়োগ নিয়ে অনেক কেলেঙ্কারির ঘটনাও সামনে চলে আসছে। এখন যেটা আমরা দেখলাম বা আপনাদের নজরে যেটা এসেছে সেটা হলো যে তারা দলীয় যে নেতা আছেন তাদেরকে তারা প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন। এটার একটা উদ্দেশ্য হতে পারে, উদ্দেশ্য বা লক্ষ্য, যে এই ব্যক্তিরাই পরবর্তীতে হয়তো নির্বাচন করবেন, তাতে নির্বাচনে তারা কোনো অ্যাডভান্টেজ পেতে পারেন এবং পাওয়াটাই খুব স্বাভাবিক, সে কারণে তারা এইভাবে করছেন হয়তো। কিন্তু আমরা পুরানো পথে হাঁটবো কিনা এটা একটা গুরুতর প্রশ্ন এবং এটা একটা নৈতিক প্রশ্ন। সুতরাং আপনি যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তার যে বক্তব্যের কথা বললেন, সেই বক্তব্যের সাথে যদি আলোচনা করেন তাহলে এটা সেই বক্তব্যের সাথে যায় না। সেখানে তারা হয়তো প্রশাসক নিয়োগ করতে পারতেন বা অল্প কিছুদিনের জন্য সিভিল সার্ভিসের কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ করে একটা নির্বাচনের দিকে চলে যেতে পারতেন, সেটা ভালো হতো। বাট আইনগতভাবে তারা যা যা করছেন এটা ঠিক আছে, আইনগত ভিত্তি আছে এটা। এখন এই প্রসঙ্গে যেহেতু সুযোগ আসছে, আমরা আইনটা নিয়ে একটা কথা বলি। এই যে আমাদের লোকাল গভর্নমেন্ট যে আইনগুলো আছে, এই আইনগুলোতে এই যে প্রশাসক নিয়োগের যে বিষয়টা আছে, সেখানে কিন্তু আইনটা আসলে আমাদের পরিবর্তন করতে হবে। ওখানে আমাদের একটা আইনটা সংশোধন করা দরকার। এবং লোকাল গভর্নমেন্টে এরকম আইনও আছে, আপনি উপজেলা পরিষদ আইনে আছে যে এমপিরা হবেন উপজেলা পরিষদের উপদেষ্টা। এবং আপনি দেখেছেন যে এমপি সাহেবরা উপদেষ্টা হওয়ার কারণে কি কি সমস্যা হয়েছে, এগুলো আমার দীর্ঘ আলোচনা করার দরকার নেই। এবং এটা খুবই একটা সংবিধান বিরোধী কাজ। একটা ইলেকটেড বডি, আপনি ইলেকশন হচ্ছে, জনগণ ভোট দিয়ে একটা বডি নির্বাচন করছে এবং সেই বডির উপরে আপনি উপদেষ্টা করে দিচ্ছেন অকারণে একজন এমপিকে। এবং এমপি সাহেবরা কিন্তু সবাই মিলে 2009 সালে এই আইনটা প্রণয়ন করেছিলেন, কেউ এটার প্রতিবাদ করেননি, একজন দুজন ছাড়া। সম্ভবত রাশেদ খান মেনন, হাসান কিনু, তারা তখন সংসদে ছিলেন, তারা এটার প্রতিবাদ করেছিলেন। বাট এই জিনিসটারও একটা পরিবর্তন হওয়া দরকার। সুতরাং স্থানীয় সরকার যে আইনগুলো আছে, ইলেকশনের আগে স্থানীয় সরকারের আইনগুলো নিয়ে সরকারের চিন্তা ভাবনা করা উচিত এবং সরকারের একটা কমিটিও করতে পারে। বাট সরকার নিজেই জানে যে কি করা উচিত। কারণ বাংলাদেশে আমরা স্থানীয় সরকারগুলোকে বলি যে বাংলাদেশে দুইটা সরকার আছে বেসিক্যালি, এবং আমাদের সংবিধান অনুযায়ী একটা হলো কেন্দ্রীয় সরকার আর একটা হলো স্থানীয় সরকার। সুতরাং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, তাকে ক্ষমতায়িত করা, এগুলো আমাদের সংবিধানেও আছে, যেমন আমাদের রাজনৈতিক দলগুলা বারবার এইসব প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সুতরাং এখন সময় আসছে এটাকে ঠিক করার। এখানে বড় একটা বেসিক জায়গা হলো যে আমাদের স্থানীয় সরকার হলো আইয়ুব খান স্টাইলে চলতেছে। মানে বেসিক ডেমোক্রেসিতে আমরা এখনো আছি স্থানীয় সরকারে। আপনি সিটিতে আপনি মেয়র নির্বাচিত করেন, আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন, ইউনিয়ন পরিষদে আপনি ইউনিয়ন চেয়ারম্যানকে সরাসরি নির্বাচন করেন। আর আমরা দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আছি। সুতরাং এই পার্লামেন্ট, আমার কাছে যেটা মনে হয় বা অনেক বিশেষজ্ঞ যেটা বলবেন, এবং যে সংস্কার কমিশন ছিল সেখানে একজন ছিলেন তোফায়েল সাহেব, উনি স্থানীয় সরকার নিয়ে অনেক কাজ করেছেন। ওনারও যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা অনেকদিন ধরে, গত ধরেন 15-20 বছর ধরে আমরা এসব নিয়ে আলোচনা করছি। এবং আমাদের হওয়া উচিত ইউনিয়ন পার্লামেন্ট, ইউনিয়ন পরিষদ, নাম কিন্তু পরিষদ, আমাদের হওয়া উচিত উপজেলা পরিষদ, আমাদের হওয়া উচিত এই যে সিটি কর্পোরেশন, যেটা পরিষদ হিসাবে কাজ করবে। সেখানে পরিষদ নির্বাচিত হবে এবং এটা পৃথিবীর বহু দেশে আছে, এমনকি আমাদের পাশের দেশে আছে। সুতরাং এবং সেটা ভালো কাজ করতেছে। এই যে আইনের যে সমস্ত ফাঁক রয়ে গেছে বা আইনের যে সমস্ত সীমাবদ্ধতা আছে, আইনের যেসব জটিলতা আছে, আইনের যেসব আরোপিত বিষয় আছে, এই বিষয়গুলো ঠিক করে তারপর নির্বাচনে যাওয়া সঙ্গত হবে। কেন এটা ঠিক করার এখনই সুযোগ, যেহেতু পরিষদগুলো ভেঙে দেওয়া হয়েছে। না হলে যেটা হয় সেটা সুযোগ থাকে না, কারণ বিভিন্ন সময় নির্বাচন হয়, নির্বাচন হওয়ার কারণে একটা পরিষদ হঠাৎ করে কোর্টে চলে যেতে পারে যে আমাদের তো এখনো 5 বছর হয়নি, কেন আমাদের এই আইন অনুযায়ী নির্বাচন করতে হবে। সুতরাং এখনই ভালো সুযোগ যেটা আপনারা করতে পারে সরকার, এবং সরকারের সাথে এই বিষয়ে সরকারের কানে দেওয়া দরকার এবং সরকার এই বিষয়গুলো বিবেচনা করতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জনাব আবু আলম শহীদ খানের অভিজ্ঞতাজাত বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।